আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে কথা বলবো প্রবাসীদের কিছু সমস্যা এবং আমাদের দেশের কিছু প্রতারণার বিষয় নিয়ে। তো প্রথমত হচ্ছে আমি যেটা বলবো যে বিশ্বের কাছে কিংবা বিশ্বের মানুষের কাছে একমাত্র বাংলাদেশই একটা দেশ যে দেশের সাধারণ মানুষ এবং সাধারণ শ্রমিক তাদের মূল্য একেবারে সর্বনিম্ন। অর্থাৎ যেখানে আপনি কোনো দেশে কিংবা কোনো কাজে যে কোনো জায়গায় আপনি আসবেন, আপনার পরিচয় যদি হয় আপনি বাংলাদেশি, তাহলে আপনার সর্বনিম্ন যে আপনার সাথে ব্যবহার ওইটা আপনার সাথে করবে। এটা শুধু আমি বলতেছি যে যারা সাধারণ শ্রমিক কিংবা সাধারণ লেবারের কোনো কাজে আসে তাদের জন্য। তো দেখেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে অধিকাংশ অসহায় এবং মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন পরিবারের হাল ধরবে এবং সেটা তারা বিদেশে এসে পূরণ করবে। তো এটা নিয়ে আমি যদি কথা বলি তাহলে আমি প্রথমে বলবো যে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার মানুষ আসতেছে কাজ করার জন্য সৌদি আরব, কাতার, দুবাই, এরকম আরো বিভিন্ন রাষ্ট্রে। তো আমার ভিডিওতে শুধু মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। ইউরোপ কান্ট্রির কোনো বিষয়ে এই ভিডিওতে কোনো কথা বলবো না। তো আমরা যদি হিসাব করে কিংবা যাচাই করে দেখি যে প্রতিনিয়ত যারা বিদেশে আসতেছে তাদের মধ্যে অধিকাংশ মানুষই বিদেশে আসার পর, অর্থাৎ যখন সে প্রবাসের মাটিতে পা রাখে তখন থেকে তার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার অন্যতম কারণ হচ্ছে দালালের প্রতারণা। আর এটা কিভাবে হয় কিংবা কেন হয়, দেখেন আমি যেটা প্রথমে বলবো যে পৃথিবীর প্রায় কয়েকটি দেশের লোকই এরকম ভাবে অন্য দেশে কাজ করতে আসে, তার মধ্যে হয়তো বা হাতে গোনা 7 থেকে 8টা দেশের মতো হবে, তার বেশি না। কারণ বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলি আছে যে এই রাষ্ট্রগুলি মানে তাদের কখনোই অন্য কোনো দেশে কাজ করতে যেতে হয় না। তো হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে আমাদের বাংলাদেশ হলো সবচেয়ে প্রথম, অর্থাৎ বাংলাদেশের লোক সবচেয়ে বেশি যায় অন্য দেশে কাজ করতে। তারপরে আছে ইন্ডিয়া, তারপর এরকম ভাবে আরো অনেকগুলি দেশ আছে, নেপাল, ফিলিপিন, তারপর হচ্ছে উগান্ডা, কেনিয়া, তারপর এরকম এই আরো অনেকগুলি দেশ আছে। তো সবগুলি দেশের নাম বলে কোনো লাভ নাই। তো যেটা যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আমি অন্য বিভিন্ন দেশ আছে যে দেশগুলিতে আসলে মানে কোনো দেশে কাজ করতে আসলে অনেকটা সময় ফ্রি তাদেরকে আনা হয়, অর্থাৎ টাকা যদিও লাগে খুব সীমিত টাকা লাগে। তো কিছু দেশ আছে যেগুলিতে আসলে কোনো টাকাই লাগে না, এগুলো হচ্ছে মানে তাদেরকে ফ্রিতে আনা হয় কাজ করার জন্য, কিংবা ওই দেশের সিস্টেম অনুযায়ী তারা ফ্রিতে কাজ করতে আসতে পারে। তো আমি আপনাদের সাথে ফ্রির কোনো বিষয়ে কথা বলবো না, আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি ইন্ডিয়াকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো ইন্ডিয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। তো ইন্ডিয়া থেকে যখন একটা মানুষ কোনো দেশে, কিংবা আমি সৌদি আরবের কথাই বলি, সৌদি আরবে আসে, সে যদি ইমার্জেন্সি অর্থাৎ কোনো জরুরি ভিত্তিতে কিংবা কোনো তাড়াহুড়া করে আসতে চায় তাহলে হয়তোবা তার সর্বোচ্চ যে টাকাটা লাগে সেটা হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা, এর বেশি কখনোই লাগে না। আর যদি আবার অনেকে ফ্রিতেও আসতে পারে, কিন্তু যারা ধরেন আমাদের মতো যে তাড়াহুড়া করে আসবে কিংবা তার আসতেই হবে এরকম ভাবে আসলে 60 থেকে 70 হাজার টাকা দিয়ে তাদের হয়ে যায়। এখন এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলবো যে তারা 70 হাজার টাকা দিয়ে যখন সৌদি আরবে আসে তাদের স্যালারি হয় 1800 রিয়াল থেকে 2000 রিয়ালের মতো, অর্থাৎ যারা সাপ্লাই কোম্পানিতে আসে আমি তাদের কথাই বলতেছি।
তো আমাদের বাংলাদেশ থেকে যখন একজন শ্রমিক ঠিক সেম একই কোম্পানিতে আসে, তার টাকা নেয় 5 থেকে 6 লাখ টাকা। অর্থাৎ একই কোম্পানিতে একই কাজে আসতেছে, তার কাছ থেকে আমাদের বাংলাদেশের দালাল কিংবা এজেন্সিগুলি টাকা নিচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। তো এখন এখানে যদি আমি বলে দেখেন 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আমাদের যে বাংলাদেশ থেকে যে ভাইটি আসবে সৌদি আরবে, তার স্যালারি হবে 800 থেকে 1000 রিয়াল, অর্থাৎ 1000 রিয়ালের ভিতরে তার স্যালারি হবে। তো এখানে আপনারা এতটুকু চিন্তা করেন যে আমাদের বাংলাদেশ মানে কতটুকু দুর্নীতির দিক দিকে এগিয়ে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এখন একই কাজ করবে একজন মানুষের স্যালারি হবে 1800 রিয়াল, আর একজন মানুষের স্যালারি হবে 1000 রিয়াল। তার অন্যতম কারণ হচ্ছে আমরা বাংলাদেশি, এটাই আমাদের অপরাধ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে 5-6 লাখ টাকা খরচ করে যদি কোনো বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কিংবা কোনো রাষ্ট্রে এসে এই 1000 রিয়ালে সম্ভবত আমাদের বাংলাদেশে 30,000 টাকা হয়, তার মধ্যে যদি খাবারের টাকা তার নিজের হয়, তাহলে সে 20 থেকে 20,000 টাকা পাঠাতে পারবে, 25,000 টাকা পারবে না। তো এখন 5-6 লাখ টাকা খরচ করে যদি তার 20 থেকে 25,000 টাকা দেশে পাঠানোর সুযোগ থাকে, তাহলে সে কি করবে এই বিদেশের মাটিতে এসে? সে তো বিদেশ আসার পর তার পরিবারের জন্য বোঝা হয়ে যাবে, সে দেশের জন্য বোঝা হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে যে সে যদি বিদেশ থেকে যদি সে 1 টাকাও পাঠায়, সেটাও রেমিটেন্স। অর্থাৎ সে 10 লাখ টাকা দিয়ে আসলো কি 1 লাখ টাকা দিয়ে আসলো, এটা সরকারের দেখার বিষয় না। কিন্তু কেন? সরকার যদি আমাদের প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সের আশা করতে পারে, তাহলে আমাদের সুযোগ সুবিধা কেন সরকার দেখবে না? এখন আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে এরকম যে একজন মানুষ, সাধারণ শ্রমিক কিংবা লেবার, সে কত টাকা দিয়ে বিদেশে গেল সেটা কারো দেখার বিষয় না। অর্থাৎ যারা দায়িত্ববান মানুষ কিংবা সরকারের দায়িত্বে আছেন, তাদের এগুলি নিয়ে কথা বলা কিংবা দেখার বিষয় না। কিন্তু তারা এটা দেখবে যে আমাদের মানে প্রবাস থেকে প্রতি বছর প্রতিদিন কত টাকা রেমিটেন্স যাচ্ছে। এখন আমি যদি বাংলাদেশে 10,000 টাকাও পাঠাই, এটাও তো একটা রেমিটেন্সই হবে। কিন্তু আমি যে 6 লাখ টাকা দিয়ে আসলাম, এখন আমার যে লসটা হলো, আমার সাথে যে প্রতারণাটা হলো, এটা কি সরকারের দেখা উচিত না? এখন সরকার আমার কাছ থেকে রেমিটেন্সের আশা করবে, আমার টাকা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে, অথচ আমাদের যে সমস্যাগুলি, এগুলি সরকার চিন্তাও করে না কিংবা চিন্তা করার প্রয়োজনে মনে করে না। যদি প্রয়োজন মনে করত, আজকে আমাদের দেশের মানুষ যতটা পরিশ্রমী, বিশ্বের আর কোথাও এরকম পরিশ্রমী মানুষ আছে বলে আমার মনে হয় না। আমি এখানে প্রায় 7-8টা দেশের লোকের সাথে কাজ করি, তো আমি দেখি কে মানে আসলে কারা পরিশ্রম করে। তো পরিশ্রমের দিক থেকে আমাদের বাংলাদেশ থেকে বেশি পরিশ্রম কেউ কখনো করতে পারবে বলে আমার মনে হয় না। অথচ আমাদের পরিশ্রমের মূল্য আমাদেরকে সর্বনিম্ন মূল্য দেওয়া হয়, আর যারা পরিশ্রম করে না তাদেরকে দেওয়া হয় সর্বোচ্চ মূল্য। তার কারণ কি? আমরা বাংলাদেশি, আর আমরা তাদের কাছে এভাবেই এতটাই অবহেলিত যে প্রতিটা দেশের মানুষ কিংবা প্রতিটা দেশের বড় বড় যে পর্যায়ে যে সুপারভাইজার কিংবা ম্যানেজার কিংবা বড় পর্যায়ে যারা আছেন, তারা যখন শুনে যে আমি বাংলাদেশি কিংবা আমরা বাংলাদেশি, তারা সবাই এটা জানে যে একজন বাংলাদেশি শ্রমিক সে অনেক টাকা দিয়ে আসে, 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আসে। তার কখনোই মানে তাকে যতটাই প্রেশার দিই না কেন, তার উপর যতটা নির্যাতন করি না কেন, সে কখনো দেশে যাওয়ার চিন্তা করতে পারবে না, কারণ তার দেশের আইন ব্যবস্থা ভালো না, তার দেশের সরকার ভালো না। তো এটা আমাদের জন্য লজ্জাজনক, এটা জাতির জন্য লজ্জাজনক। আজকে স্বাধীনতার 50 থেকে 60 বছর পরও এসে আমাদেরকে 20,000 টাকার জন্য আমাদেরকে মানসিক নির্যাতন এবং মানসিক চাপ নিয়ে কাজ করতে হয়। কাজ করা কোনো মানুষের জন্য সমস্যা না, কিন্তু
কাজের পাশাপাশি আমাদের যে নির্যাতিত হতে হয়, এটার কারণ হচ্ছে আমাদের দেশের সরকার কিংবা আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা। কেন আমি যদি আজকে 50,000 টাকা কিংবা 70,000 টাকায় সৌদি আরবে আসতাম, তাহলে আমাকে কেউ নির্যাতন কিংবা অত্যাচার করে কাজ করানোর সাহস পেত না। অন্যরা যেভাবে কাজ করে আমিও সেভাবেই শান্তিতে কাজ করতে পারতাম। তার মানে কি এটা না যে আমি যদি শান্তিতে কাজ করি তাহলে আমার দেশে রেমিটেন্স যাবে না? এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এটা এমন হয়ে গেছে যে আমাদের কাছ থেকে সরকার শুধু রেমিটেন্স চায়। আমাদের কি সমস্যা হবে কিংবা আমাদের কি হবে, আমাদের ফ্যামিলির কি হবে, এগুলি কারো চিন্তা করার বিষয় না। আজকে আমাদের বাংলাদেশের মানুষ কতটা অবহেলিত যে আমরা যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে একই সাথে আমরা ইন্ডিয়ান কিংবা আরও অন্যান্য দেশের মানুষের সাথে কাজ করি, অন্য দেশের শ্রমিকদের কোনো কিছু বলবে না। কিন্তু আমি বাংলাদেশি, তারা এটা জানে যে ওকে যতটা মানে প্রেশার দেওয়া যায় কিংবা ওকে যতটা অত্যাচার করা যায়, কারণ ওর কাছে কোনো অপশন নাই, সেকেন্ড কোনো অপশন নাই। ওর কাছে অপশন একটাই, ওর এখানে কাজ করতে হবে। আর 70,000 টাকা দিয়ে একটা ইন্ডিয়ান লোক এসে 5 বছর 6 বছর থেকে আমাদের থেকে বেশি টাকা ইনকাম করে তারা দেশে চলে যায়, আর আমরা বছরের পর বছর এভাবে প্রবাসে কষ্ট করি। তো আমি সবশেষে একটা কথাই বলবো যে আমাদের দেশে সব কিছু নিয়ে সবাই কথা বলে, এমনকি আমাদের দেশের সরকার যে মানে অত্যাচার কিংবা খারাপ কাজ করেছিল সেগুলি থেকেও আমাদেরকে ইনশাল্লাহ মুক্ত করেছে। হয়তো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিংবা আমাদের দেশের সমস্ত জনগণের মাধ্যমে আমরা ওই সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন কথা হচ্ছে ওই সরকার যাওয়ার পর যদি আমাদের যে সমস্যাগুলি কিংবা সাধারণ মানুষের যে সমস্যাগুলি এগুলি যদি কোনো সমাধান না হয়, তাহলে এখানে সরকার পতন হওয়া কিংবা নতুন সরকার আসার মধ্যে আমাদের মধ্যে মনে হয় না যে কোনো পার্থক্য আমরা দেখতে পারব। কেন আজকে সাধারণ মানুষরা মানে তাদের অধিকার চাইতে পারে না? এটা আমাদের জন্য, জাতির জন্য লজ্জাজনক। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই আমাদের প্রবাসীদেরকে শান্তিতে কাজ করার সুযোগ দেন। যারা দেশ থেকে প্রবাসে আসতে চায় তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।